শুভ সকাল। আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। মিঠাই ব্লগে আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। ছোটদের অনেক ভালোবাসা, বড়দের প্রণাম। আশা করি ব্লগটা ভালো লাগবে। এখন প্রায় 5টা বাজে। সবার প্রথমে ঝাড়টা দিয়ে বালতি টেনে বসলাম। ভাবলাম আগে ব্রাশটা করে নিই। তার আগে অবশ্য আমি একটু আয়নার সামনে গেছিলাম। মাথায় তো চুল নাই, কিন্তু অভ্যাসটা তো আছে। কোনো রকম ছেনে একটু হেয়ার বেল দিয়ে দিলাম। এটা আমার রোজের কাজ। তারপরে ভাবলাম ব্রাশটা করে নিই, তারপরে ঘর মুছব। এত সকালবেলা কখনো আমি উঠি না। আমার কাছে অবশ্য এখন 5টা মানে ভোর, কারণ উঠি না তো কখনো। এখানে অবশ্য সবাই তাড়াতাড়ি উঠে যায়, আমি একটু লেট করি। আর প্রত্যেক বাড়ি যখন এই ভোরবেলা উঠি মনে যেন প্রথম, কারণ এই ভোরবেলা ওঠাটা আমার কাছে একটা বিরক্তকর কাজ। ঘর মুছতে যাব, সেই ফাঁকে দেখছি শেরু মশাই চলে এসেছে। কে বলো তো? এই যে আমাদের কুটুসের মতো একজন দেখতে। ওকে খুব ভালো লাগে। দরজা খুলতেই ও চলে আসে দৌড়ে আমার কাছে। তো রোজ ও 2টো করে বিস্কুট খায়। রুটি থাকলে অবশ্য রুটি দেওয়া হয়। আমি যখন প্রথম এসেছিলাম এই শেরু আমার কাছে এসেছিল। আমার কি ভালো লাগছিল। শেরুকে দেখে কুটুসের কথা মনে পড়ছিল। যখন রুটি ওকে আমি নিচেই ফেলে দিই, ও তখন খেলো না। যখন আমি হাতে সেই রুটিটা তুলে ওর গালে দিই, তখনই দেখলাম বাবু কপ কপ করে খেয়ে নিল। আমি বলি, ওরে বাবা, নিচেই দিলে খাবে না, ওকে গালে তুলে খাইয়ে দিতে হবে। সেই থেকেই ওর সাথে আমার পরিচয়। আর কোনোদিনও সকালবেলাও আসে না কি জানি না, হয়তো আসে, সেই টাইমটা আমি উঠি না। আমার খুব ভালো লাগলো আজকে সকালবেলা ওকে দর্শন করে কিংবা ওকে খাইয়ে। আজ এত ভোরবেলা উঠলাম কেন সেটাই তো বলা হয়নি। শাশুড়ি মা আগের দিন ফোন করে বলল, আমরা কদমাকুমারীর মন্দিরে পুজো দিতে যাব। তুমি কি সেখানে যাবে? না গেলে তাহলে তুমি বাড়িতে চলে এসো, বাচ্চাগুলোকে দেখো। আমি আর তোমার বোনও, মানে আমার ননদ, পুজো দিতে যাব। মানে শাশুড়ি মায়ের সাথে ননদ যাবে। তো আমি তখন বললাম, আমার তো ওখানেও মানসিক আছে মা, তাহলে সেই পাকে তোমরা যে কালে দিচ্ছ, এক পাকে তাহলে 2টো পুজো হয়ে যাবে। তাহলে আমি আর বাড়ি যেতে যাব না। আমি যেখানে থাকি সেখান থেকে কদমাকুমারীর মন্দির বেশিক্ষণের রাস্তা না, জোর 15 মিনিটের রাস্তা আমার বাড়ির থেকে হেঁটে যেতে। সেই জন্য আমি আর আমার শ্বশুরবাড়িতে গেলাম না। আর ছোট্ট মিঠাই রানীকে ওর পাপা রাত্রের বেলায় নিয়ে চলে এসেছিলো, কারণ ও তো ঘুম থেকে উঠে মা করে। সেই জন্য শাশুড়ি মা বললো, আমরা তো অনেক ভোরবেলা বেরোবো, তাহলে ওকে নিয়ে যেতে বলো। আমি বললাম ঠিক আছে, যদি সকালবেলা উঠে যায় তাহলে ওকে নিয়েই যাব। তো সেই জন্যই আমার সকালবেলা আজকে উঠা। আর সকালবেলা না, প্রায় অনেকটাই ভোরে উঠেছি। আমি 4:30টায় উঠেছিলাম। আর আমাদের এখানে মানে 4টে বাজলে একদম দিনের আলো ফুটে যায়, জানি না কেন। আমাদের কলকাতার দিকে আবার 5টা বাজলেও হালকা হালকা অন্ধকার থাকে। এখানে আবার দেখছি রোদ চলে আসে। কাজের ফাঁকে ফাঁকে বারবার কিন্তু ঘড়িটাও দেখা হচ্ছে আমার, যে কটা বাজলো। শাশুড়ি মা বারবার করে বলল যে 7টার মধ্যে যেন মন্দিরে চলে আসা হয়। একটু তাড়াহুড়োও আছে, আজকের আবার একটু ধোয়া পাগলাও আছে। মঙ্গলবার আমি মানি, সেই জন্য মঙ্গলবার যখন রান্না করি সব দিয়াল গ্যাস ট্যাস ভালো করে সাবান গুঁড়োর জল দিয়ে ভালো করে ধুয়ে নিই। গোবর থাকলে অবশ্য মন্দ হতো না, এখানে তো গোবর পাওয়া যায় না। আমাদের গ্রামে হলে আবার গোবর থাকে, এখানে অবশ্য গোবর নেই। গোবর দিয়ে বলে ধোয়া পাগলা করলে একদম শুদ্ধ হয়ে যায়। যাই হোক, মন শুদ্ধ তো তাহলে সব শুদ্ধ। আমি এখন ভালো করে ধুই। আর অনেকটা বাসন পড়ে আমার প্রত্যেক মঙ্গলবারে, মানে ধোয়া বাসনগুলো আমাকে বের করে মাজতে হয়। ওই যে বললাম নিরামিষ খাই মঙ্গলবারটা আমি খুব ভালো করেই মানি। এত ভয়ে ভয়ে কাজ করছি, কারণ তাড়াহুড়ো করে কাজও করছি আবার ভয়ও পাচ্ছি। এই পাকে যদি মিঠাই উঠে যায় আমার যাওয়াটা বন্ধ হয়ে যাবে।
বাসন মেজে আর দেরি করলাম না, সোজা বাথরুমে গিয়ে স্নান করে বেরিয়ে এলাম। আজকে আর কোনো কাচাকুচি করিনি। আর এখন প্রায় ওই 6:20 মতো বাজে। কিছু গুছাতে গুছাতে ওই 6:30 মতো বাজবে। আর যেতে যেতে হয়তো 10-15 মিনিট মতো দেরি হবে। আমি আবার একটু ভিডিও করতে করতে যাবো, সেই জন্য একটু আগেই চলে যাব। চলে গেলাম গোপু সোনাদের কাছে। গিয়ে অবশ্য ওদের কাছে কিছু জিনিস নিয়ে নিলাম। ওদেরকে আর তুললাম না, বাচ্চা মানুষ, ওদের অবশ্য অভ্যাস নেই, একদিন তুললে কোনো লাভ নেই। যেতে যেতে মনে পড়লো কিছু পয়সা নিতে হবে। বরের মানি ব্যাগটা চেক করতে দেখছি বড় বড় নোট। আমাকে নিতে হবে খুচরো টাকা। তারপরে নিয়ে একটা লাল ব্যাগের মধ্যে নিয়ে নিলাম। আমার মানি ব্যাগটা অবশ্য নিলাম না। আমার শাশুড়িমা পুজো করে একদম নিষ্ঠা ভরে, এই জন্য এমনি আর আমার ব্যাগটা নিলাম না, এমনি একটা গয়নার ব্যাগ নিয়ে নিয়েছি। সেটা অবশ্য সবসময় আলমারির মধ্যেই থাকে। আর যেতে যেতে দেখো এই ফুল গাছটা এত সুন্দর লাগছে, ভাবলাম খানিকটা ফুল তুলে নিই। আর আজকে অনেক ভোরবেলা উঠেছি, পাশের বাড়ির থেকে কতগুলো ফুল তুলেছি। শাশুড়ি মাকে বললাম যে আমি কিন্তু অনেকটা বেশ ফুল তুলেছি, তোমাদের আর আনতে হবে না। গাঁদা ফুল গাছ যেতে যেতে এখন প্রায় অনেকটা সকাল তো, কেউ অবশ্য সেরকম একটা ওঠেনি। পাশের বাড়িতে খানিকটা ফুল তুলে নিয়েছিলাম। আর যেতে যেতে এত ফুল গাছ দেখতে পাচ্ছি, ছেড়ে যেতে ইচ্ছা করছে না। যেই ফুল গাছ দেখছি বসে তুলে নিতে শুরু করেছি। আমার আবার ফুলগুলো দেখতেও ভালো লাগে, তুলতেও ভালো লাগে। অনেক হলো ফুল তোলা, আর ফুল তুলতে বসলে আবার অনেকটা দেরি হয়ে যাবে। আমি অবশ্য কদমাকুমারীর মন্দিরটা চিনি না। আর তোমরা কি ভাবছো যে আমি মাঠ পথে কোথায় যাচ্ছি, এখানে আমার মন্দির আছে নাকি? ঠিকই ভেবেছো, এখানে একটা মন্দির আছে, সেটা হলো জঙ্গলের মাঝে। আর এখান থেকে আমি অনেকবার গেছি, কোনোদিনও কদমাকুমারীর মন্দিরে যাই। অনেককে জিজ্ঞেস করে করে তারপরে অবশেষে মন্দিরটা পেয়েছি। এই যে দেখতে পাচ্ছ একটা ঝোড়ের মতো, ওইখানেই মন্দিরটা। আমি দূর থেকে ভাবছি ওখানে আবার কি মন্দির, চলো কাছে গিয়ে দেখি। এখন মন্দিরটার এই ওপরটাই উঠলাম, একটু ভয় ভয় লাগছিল। চারিদিকে কিচিরমিচির শব্দ, অদ্ভুত অদ্ভুত পাখির শব্দ, বেশ ভয় লাগছিল। ওই যে পদ্মপুকুরটা, এর আগে অবশ্য আমি এসেছিলাম। আর দেখো কি সুন্দর ফলটা, দেখে মনে হচ্ছে খেতে থাকি, কিছুটা জামের মতো লাগছিল। আবার ভাবছি কি না কি ফল। তো বন্ধুরা, আমি এখানে একা চলে এসেছি। আর মাদেরকে ফোন করেছিলাম, ওরা বললো যে বাউন ঠাকুর পুজো করবে। সে বললো নাকি 7:30-8টায় আসবে। এবার নাও আমি এখানে একা বসে আছি, আর কি করব। আর এই যে মন্দিরটা তো একদম জঙ্গলের, আমি দূর থেকে দেখছিলাম, তোমাদেরকে দেখাচ্ছিলাম যে দূর থেকে মনে হচ্ছে একটা ঘন একটা জঙ্গলের মতো কোথায় মন্দির। তো ভেতরটা একদম পুরো ফাঁকা, দেখতে বেশ সুন্দর লাগছে। আমার বাড়ির কাছে হলে আমি রোজ পরিষ্কার করতাম, কিন্তু এটা তো অনেকটা দূরে, আসা সম্ভব নয়। মন্দিরটা বেশ সুন্দর, কিন্তু পরিষ্কার আসলে খুব সুন্দর লাগবে। এত সুন্দর মন্দির সত্যি আমার খুব ভালো লাগে, এরকম জঙ্গলের মাঝখানে একটা মন্দির। চলো ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দিই। দূর থেকে জঙ্গল মনে হলো, সামনে এসে দেখছি সুন্দর একটা ঘরের মতো, বেশ ভালো লাগছে। আর জিনিসগুলো আমার এখানে রেখে দিয়েছি, আমার বেশ ভালোই লাগছে। কিছু কিছু জায়গায় দেখছি গর্ত, ওটা আবার কিছুটা সাপের গর্তের মতো লাগছে। অবশ্য আমি জানি না সাপ আছে নাকি, যাই হোক ঠাকুরের নাম করে কিছুক্ষণ থাকি। আর মারা কখন আসবে জানি না। অপেক্ষা করার পর বাউন ঠাকুর চলে এসেছে। আর এই যে কাকুটা দেখতে পাচ্ছ, ইনি আমাদের ঘরের পুজো করে, প্রত্যেকটা পুজো উনিই করে। ওনার সাথে কিছুক্ষণ কথা বলছিলাম, খুব ভালো ব্যবহার, তেমনি ভালো মানুষ। কদমাকুমারীর মন্দির মানে হচ্ছে হাতি ঘোড়া, আমি তো এটাই শুনেছি। আর আমি কখনো আসিনি, এর আশপাশ দিয়ে চলে গেছি, কিন্তু কখনো মন্দিরে আসিনি। এই প্রথমবার এসে খুব ভালো লাগলো। অবশেষে আমার শাশুড়ি মা আর ননদও চলে এসেছে। এসে সবার প্রথমে বললো তোমরা মোমবাতিটার আর ধূপটা ধরিয়ে দিতে, আর প্রদীপটা যে যেটা নিয়ে এসে ধরিয়ে দাও। আর এখানে অবশ্য রাখার জায়গাটাও খুব সুন্দর, কারণ খুব হাওয়া তো এখানে, সেই জন্য রাখার জায়গাটাও বেশ সুন্দর, যাতে প্রদীপটা না নেমে যায়। আর বাউন ঠাকুর পুজো করতে শুরু করে দিয়েছে।
ব্রাহ্মণ শাসন বাস্তায়ম কলপদ্রী দেবী জগন্মাতম জগত আনন্দকারিণী প্রসিদম মম কল্যাণী নমস্তে স্বস্তি মহাভাগম মম বংশ শ্রাবণ আজকে যার জন্য পুজো সে তো আজকে আসেনি, সে হলো তোমাদের ছোট্ট মিঠাই রানী। ওর জন্যই অবশ্য মানসিকটা করেছিলাম, ও যখন হয়নি। শুনেছিলাম এই মন্দিরটা নাকি খুব জাগ্রত, কোনো শুভ কাজ করার আগে এই মন্দিরে আগে পুজো হবে, তারপর সব মন্দিরে পুজো করে। আমিও এই মন্দিরে মানসিক করেছিলাম ছোট্ট মিঠাই রানীর জন্য। তো এই মানসিকটা বেশ অনেক দিন দিয়েছিল, দেবো দেবো আর হয়ে ওঠে না। শুনলাম ননদ পুজো দিতে আসবে, সেই ফাঁকে একসাথে দুটো পুজো করে নিই। আমার খুব ভালো লাগলো এই পুজোটা দেওয়ার পর, কারণ অনেক বড় একটা বোঝা ছিল। আর শুনেছি বাচ্চাদের মানসিক থাকলে তারা বড্ড জেদি হয়, সেই জন্য ভাবলাম দেরি করা ঠিক হবে না, পুজোটা এই ফাঁকে দিয়ে নিই। বাড়ির থেকে যখন আসি কাউকেই বলে আসিনি। কর্তামশাই তখন ঘুমাচ্ছে, ওকে বলে আসলে আবার ছোট্ট মিঠাই উঠে যাবে। অবশ্য ও জানে আমি পুজো দিতে আসবো, সেই জন্য আর বলে আসিনি। ঘুম থেকে উঠেই দেখে আমি নেই, ছোট্ট মিঠাই রানী কান্নাকাটি করছে, সেই জন্য আমাকে ফোন করে খুব বকাবকি করছে, তুমি বলে আসুনি কেন, এখন মিঠাইকে নিয়ে আমি কি করব। খুব কান্নাকাটি করছে। তো আমার কি দোষ, আমার তো 7টার মধ্যে চলে আসার কথা ছিল, তার আগে আমি চলে এসেছি। এসে দেখছি ননদ টনদ কেউ আসেনি, ঠাকুরমশাইও আসেনি। শাশুড়িমা আগের দিন ফোন করে বলল যে তুমি 7টার মধ্যেই কিন্তু চলে এসো, কারণ আমরা এখান থেকে পুজো সেরে আবার অন্য জায়গায় পুজো দিতে যাব। আমি সেই বুঝেই 7টার আগে গিয়ে পৌঁছেছি। ওরা আমাকে সন্দেহ করে, কারণ আমি উঠতে পারি না বলে। অবশ্য দেখো ওদের আগেই চলে গেলাম। যখন ওদেরকে ফোন করছি যে আমাকে বকাবকি করছে তোমরা চলে আসো, ঠাকুরমশাইকে দোষ দিচ্ছে, ঠাকুরমশাই ওদেরকে দোষ দিচ্ছে, কি আর করা যাবে। লাস্ট পর্যন্ত আমিই বকা খেয়ে গেলাম। পুজো অবশেষে আমাদের শেষ হলো। এখন গোছগাছ করে আমি বাড়ির দিকে চলে যাব। শাশুড়িমাকে বললাম আমাকে বেশি প্রসাদ দিও না, অল্পই দাও। অবশেষে আমার পুজো শেষ। এখন আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি। গিয়ে জানি না কতটা বকা খাবো। অবশ্য সেরকম বকবে না, ওই ফোনেই যা বকে, সামনে আসলে আবার অতটা বকে না। এখন আমি বাড়ির দিকে যাব, গিয়ে আবার গোপু সোনাদের তুলবো। আর ছোট্ট মিঠাই রানীর আবার হাজার প্রশ্ন, ওসব ভেবেই আমার এখন ভয় লাগছে। ওরা এত লেট করেছে আর আমার কথা শুনতে হচ্ছে। আর কিন্তু আমি যদি লেট করতাম ওরা বকা দিত। এটা যদি আমার মা থাকতো আমি অনেক বকে দিতাম, কিংবা এইটা যদি আমার ননদ হতো আমাদেরকে বকতো। যাই হোক, আর কি আর করা যাবে, ওই কথা নিয়ে কথা বাড়ি কোনো লাভ নেই। বাড়িতে এসে ছোট্ট মিঠাই রানী তো কত কথা, কেন নিয়ে যাওনি, খুব কান্নাকাটি করছে। ঘরে এসে আগে ওকে থামিয়ে গোপু সোনাদের স্নান টান করিয়ে খেতে দিয়ে এরপরে আমার কাজ শেষ। আজকে আবার নিরামিষ। আজকে শেষ করলাম ব্লগটা এখানে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে সবাই বলো রাধে রাধে।